ওকে, আজকে আমরা অপিনিয়ন এসে নিয়ে ডিটেলস আলোচনা করব। আমাদের অনেক ক্যান্ডিডেটস আছে অপিনিয়ন এসে কিভাবে লিখবে সে সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখছে না, যে কারণে তারা অপিনিয়ন এসে রিয়েল টেস্টে আসলেও যে লেখার যে প্যাটার্নগুলো রয়েছে বা যেভাবে লিখলে বা যে কোটা প্যারা লিখলে তারা তাদের এক্সপেক্টেড স্কোর পেতে পারে সেভাবে করে নিজেদেরকে তৈরি করছে না। সো আজকের এই ক্লাসে আমরা ক্লিয়ার করে দিব যে কিভাবে আমরা অপিনিয়ন এসে তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমি শুধু এই কথাটা বলতে চাই যে যে কোনো এসের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্লিয়ার তিনটা জিনিস খেয়াল রাখতে হবে যে এসের ভিতরে আমি কি কি দিচ্ছি। ফার্স্ট অফ অল স্ট্রং লজিক্স এন্ড এক্সাম্পলস, যেটা আমাকে দিতেই হবে, স্ট্রং লজিক্স এন্ড এক্সাম্পলস। সেকেন্ডলি যেটা আমরা বলি ক্লিয়ার কনসেপ্ট, অর্থাৎ এসে রাইটিং এর ক্ষেত্রে আমার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। এবং থার্ড যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ওয়ার্ড ভেরিয়েশন, অর্থাৎ এখানে কোশ্চেনের যে কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলোর ভেরিয়েশন করাটা খুবই জরুরি। এই তিনটা জিনিস যারা মানবে তারাই তো সর্বোচ্চ স্কোর করে নিতে পারবে। ঠিক আছে, ওকে, ফার্স্টে আমরা জেনে নিব যে আমরা অপিনিয়ন এসে চিনব কিভাবে। আমাদের অপিনিয়ন এসে চেনার জন্য যে সিম্পটমগুলো রয়েছে সেগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি। নাম্বার 2 আমরা অ্যাডভান্টেজেস আউটওয়াই ডিসঅ্যাডভান্টেজেস, এই দুটো হচ্ছে একেবারে কমন প্যাটার্ন যে অপিনিয়ন এসে চেনার। এছাড়া ডু ইউ বিলিভ, ডু ইউ এগ্রি, হোয়াট ইউ থিঙ্ক, এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন আমরা বুঝি যে এটা মূলত অপিনিয়ন এসে। আমরা একটা অপিনিয়ন এসের এক্সাম্পল যদি পড়ি, schools should teach children good behavior and introduce ideas of right and wrong. It should not only be left to parents. To what extent do you agree or disagree? অর্থাৎ আমরা এখানে যেটা বুঝলাম যে স্কুলে কিছু লোক মনে করে যে ভালো ব্যবহার বা আইডিয়া, রাইট রং এর যে আইডিয়াটা সেটা স্কুলে করা উচিত এবং এটা শুধুমাত্র বাবা মাদের উপরে ছেড়ে দেওয়া উচিত না। এই স্টেটমেন্টের পক্ষে তুমি কতটুকু এগ্রি অথবা ডিসএগ্রি? সো আমরা যদি এখানে তাহলে এখন আমরা কিভাবে সেটা লিখবো সেটা নিয়ে আমি একটু কথা বলি। আমরা প্রথমে অপিনিয়ন এসে লেখার জন্য আমাদের কয়টা প্যারা হবে? মূলত অপিনিয়ন এসের ক্ষেত্রে আমাদের প্যারা হবে মোট 5টা। ফার্স্ট অফ অল আমাদের ইন্ট্রোডাকশন প্যারা। ইন্ট্রোডাকশন প্যারাতে আমরা আবার এটাকে 3 ভাগে ভাগ করেছি। ইন্ট্রোডাকশন প্যারাটাকে যে পার্ট 1 এ আমরা জেনারেল স্টেটমেন্ট দিব এবং একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিব। তাহলে এখানে বাক্য হবে মোট 2টা, একটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট আর একটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে আমরা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কি পাচ্ছি? প্রথমে একটা জেনারেল স্টেটমেন্ট, একটা সাপোর্টিং স্টেটমেন্ট। দেন পার্ট বি তে আমরা কি পাচ্ছি? কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে নিব, কোশ্চেন প্যারাফ্রেজ যেটাকে বলা হয়। এবং পার্ট 3 তে আমরা থিসিস স্টেটমেন্ট দিব। থিসিস স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো এসে রাইটিং এর ক্ষেত্রে থিসিস স্টেটমেন্টটা একেবারে ম্যান্ডেটরি বলা যায়, কারণ এই থিসিস স্টেটমেন্টটা আমার পরবর্তী কাজের যে ফ্লোটা সেটাকে প্রকাশ করে। তাহলে এখানে আমাদের ওপিনিয়ন স্টেটমেন্টের ক্ষেত্রে থিসিস স্টেটমেন্টটা কি হচ্ছে? এখানে থিসিস স্টেটমেন্টটা হচ্ছে আই স্ট্রংলি এগ্রি অর ডিসএগ্রি উইথ দি স্টেটমেন্ট অর নোশন যেটাকে বলি, এবং আই উইল গিভ স্ট্রং লজিক্স এন্ড এক্সাম্পলস ইন ফেভার অফ মাই ভিউজ ইন দি ফলোইং প্যারাগ্রাফস দিয়ে আমরা আমাদের যে থিসিস স্টেটমেন্টটা সেটা সাজাতে পারি। এরপরে আমাদের বডি প্যারার পর্ব শুরু। আমাদের এগ্রি করি অথবা ডিসএগ্রি করি, যেটাই করি তার জন্য আমাকে 2টা বডি নিতে হবে। 2টা বডি, আমি যদি এগ্রিও করে থাকি তার জন্য 2টা বডি, অথবা ডিসএগ্রি করে থাকতে তার জন্য 2টা বডি। এবং প্রতি বডিতে আমরা 2টা করে স্ট্রং লজিক্স এবং এক্সাম্পলস দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, যে প্রতি বডিতে 2টো করে স্ট্রং লজিক্স এবং এক্সাম্পল দিতে হবে। এবং 3 নম্বর যে বডিটা অপিনিয়ন এসের ক্ষেত্রে সেটাকে আমরা বলি কন্ট্রাস্টিং বডি বা ব্যালেন্সিং বডি। কন্ট্রাস্টিং বডি বা ব্যালেন্সিং বডি বলে থাকি আমরা। সেখানে আমরা মূলত যে আমি যে এগ্রি এবং ডিসএগ্রি যেটাই করেছি কিনা সেটার যে কন্ট্রাস্ট করার জন্য বা সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা প্যারা তৈরি করব এবং লাস্ট কনক্লুশনে চলে আসবো। সেখানে গিয়ে আমরা
তিনটা বডিকে সামারাইজ করে নিব এবং আমার নিজের ওপিনিয়নটা আবারও জোরালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। এই হচ্ছে মূলত আমাদের অপিনিয়ন এসে লেখার নিয়ম। ঠিক আছে, আমরা চলে আছি আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তীতে আমরা নতুন কোনো কোশ্চেন প্যাটার্ন নিয়ে ইনশাল্লাহ ভিডিও তৈরি করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।